ট্রেন নজর রাখতে হচ্ছে বা সেদিকেই। রাজ্যে 81টি প্যাসেঞ্জার ট্রেন এবং হাওড়া ডিভিশনে 30টি প্যাসেঞ্জার ট্রেন। অপরদিকে যদি আসানসোল ডিভিশনের দিকে নজর রাখি, সেখানে 33টি প্যাসেঞ্জার ট্রেন। মালদা ডিভিশনে 18টি প্যাসেঞ্জার ট্রেন। আজ থেকেই রাজ্যে চালু প্যাসেঞ্জার ট্রেন এবং সব রকমের বিধিনিষেধ মানা হচ্ছে। স্যানিটাইজ করা হয়েছে ট্রেন, অর্থাৎ কোভিড বিধি মেনেই প্যাসেঞ্জার ট্রেন আজ থেকে রাজ্যে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস। সরাসরি জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্ত, কোভিড বিধি মেনে আজ থেকে প্যাসেঞ্জার ট্রেন চালু, সেক্ষেত্রে কি কি বিধি মানা হচ্ছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তুমি যেমন বললে আসানসোল ডিভিশনে 33 জোড়া ট্রেন শুরু হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে, এখানে থেকে কোনো ট্রেন ছাড়া হচ্ছে না। আসানসোল থেকে ট্রেন ছাড়া হচ্ছে আসানসোল এবং বর্ধমান থেকে, তার মধ্যবর্তী স্টেশন দুর্গাপুর। 4 জোড়া ট্রেন এখান থেকে দুর্গাপুর থেকে যাতায়াত করবে। দুর্গাপুর থেকে প্রচুর সংখ্যক যাত্রী যাতায়াত করে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিন্তু আজকে প্রথম দিন সেভাবে যাত্রী সংখ্যা চোখে না পড়লেও যে সংখ্যক যাত্রী এসছে তাদের কিন্তু উৎসাহ রয়েছে। তারা খুশি যে ফের প্রায় 8 মাসের বেশি সময় ট্রেন বন্ধ থাকার পর ট্রেন চালু হয়েছে। কিন্তু প্রত্যেকেই যেটা জানতে চেয়েছে যে কোভিড যে প্রোটোকল, যে নিয়ম কানুন মানা, অর্থাৎ ট্রেনকে স্যানিটাইজ করা, যে দূরত্ব বিধি, সেগুলো মানা হচ্ছে কিনা। তবে আজকে যেহেতু যাত্রী সংখ্যা কম, যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারছে। এর পরে যখন ট্রেনের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে এবং যাত্রী সংখ্যাও বাড়বে, তখন কতটা এই দূরত্ববিধি মানা হয়, কতটা স্যানিটাইজেশন করা হয়, সেদিকেই লক্ষ্য রাখছে যাত্রীরা। তবে খুশি কিন্তু দুর্গাপুরের যাত্রীরা যারা ট্রেনে যাতায়াত করে তারা। কথা বলে, যেহেতু নিউ নরমালে কোভিড বিধি মানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্টেশন চত্বরে, তুমি নিজে কি লক্ষ্য করছো? দেখো, দুর্গাপুর স্টেশনে যেটা দেখা যাচ্ছে যে স্টেশনে ঢোকার মুখেই কিন্তু প্রত্যেককে দেখা হচ্ছে, স্যানিটাইজ করা হচ্ছে এবং স্টেশনে যেখানে যাত্রীরা বসবে সেখানে কিন্তু যে যাত্রীদের যে আসন, সেই আসনে একসঙ্গে অনেক যাত্রী বসতে পারতো, কিন্তু ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে যাতে সমস্ত যাত্রীরা গায়ে গা ঠেকিয়ে বসতে না পারে এবং যেখানে যাত্রীরা দাঁড়াবে সেখানে মার্ক করে দেওয়া হয়েছে যে যাত্রীরা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে পারে। ট্রেন আসার পরে ধীরে ধীরে উঠতে পারে। পুলিশ, যারা রেলকর্মী আছে, রেল পুলিশ আছে, তারা সতর্ক রয়েছে, তারা মাইকিং করছে যাতে কোনোভাবেই যেন দূরত্ব বিধিটা যাতে সবাই মেনে চলে, যাতে কাছাকাছি না আসে এবং যাতে এই কোভিডের যে থেকে মানুষ যাতে অনেকটা বেরিয়ে এসেছে, আবার নতুন করে সে আক্রান্তের সংখ্যা না বাড়ে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে রেলকর্মীরা এবং রেল পুলিশ। ঠিক তুমি যেমনটা বলছো যে সমস্ত রকমের বিধি মেনে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন আজ থেকে চালু। ধন্যবাদ তোমাকে জয়ন্ত, আমাদের সঙ্গে ছিলেন দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। আজ থেকে রাজ্যে চালু হলো প্যাসেঞ্জার ট্রেন, যদি প্রথম দিনে যাত্রী সংখ্যা অত্যন্ত কম রয়েছে বলেই আমাদের প্রতিনিধি জয়ন্ত যেমনটা জানালেন। রাজ্যে 81টি প্যাসেঞ্জার ট্রেন এবং হাওড়া ডিভিশনে 30টি প্যাসেঞ্জার ট্রেন। অপরদিকে আসানসোল ডিভিশনে 33টি প্যাসেঞ্জার ট্রেন এবং মালদা ডিভিশনে 18টি প্যাসেঞ্জার ট্রেন। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন দীপক শর্মা রয়েছেন। আসানসোলের ছবিটা আরো স্পষ্ট করে জানবো। দীপক, নিউ নরমালে প্যাসেঞ্জার ট্রেন চালুর প্রথম দিনে ঠিক কি ছবি ধরা পড়লো? সংখ্যা কম থাকলেও কিন্তু যে কোভিড প্রোটোকল রয়েছে সেটা কিন্তু মানা হচ্ছে এবং প্রথম ধাপে কিন্তু আসানসোল রেল ডিভিশনে 33টি ট্রেন ছাড়া হচ্ছে এবং যেটা 4টে বিভিন্ন সেকশনে ছাড়া হচ্ছে। যেমন আসানসোল থেকে বর্ধমান সেকশনে ছাড়া হচ্ছে 8টি ট্রেন চালানো হচ্ছে এবং যে বিভিন্ন ধানবাদ সেকশন, ঝাড়া সেকশনও কিন্তু ট্রেন চালানো হচ্ছে। এবং ট্রেনের যে সময় রয়েছে, মূলত রেল অফিস যাত্রীদের মূলত সমস্যার মধ্যে পড়েছে। রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা অফিস সঠিক সময় পৌঁছাতে পারছিল না। তো সেই সময়, সেই ক্ষেত্রে সেই কথাটা মাথায় রেখে কিন্তু অফিস যাত্রীদের জন্য যেই সময় প্রয়োজন সেই সময় কিন্তু ট্রেনটা চালানো হচ্ছে। ধন্যবাদ দীপক। অর্থাৎ সমস্ত রকম প্রোটোকল মেনেই নিউ নরমালে প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছে। দুর্গাপুর, আসানসোল, বোলপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং স্টেশন চত্বরে কোভিড প্রোটোকল মেনে স্যানিটাইজ করা হয়েছে, পাশাপাশি থার্মাল গান দিয়ে চেকিংও করা হচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। নিউ নরমালে আজ থেকেই রাজ্যে চালু হলো প্যাসেঞ্জার ট্রেন এবং যেহেতু প্রথম দিন, খুব স্বাভাবিকভাবেই যাত্রী সংখ্যা কিছুটা কম রয়েছে, যদি আগামী দিনে যাত্রী সংখ্যা বাড়বে এমনটাই জানা যাচ্ছে। বোলপুরের ছবিটা আরো একটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর। অক্ষয়, আমরা কথা বলছিলাম আমাদের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে, সকলেই বলছিল যে প্রথম দিনে কিছুটা হলো যাত্রী সংখ্যা কম, তুমি কি দেখছো? দেখো, একদমই প্রথম দিনে কিন্তু যাত্রীর সংখ্যা রামপুরহাট স্টেশনেও কিন্তু অনেকটা কম। রামপুরহাট থেকে রামপুরহাট সাহেবগঞ্জ রুটে 4 জোড়া ট্রেন,
এবং রামপুরহাট আজিমগঞ্জ লাইনেও 3 জোড়া এবং রামপুরহাট ডিসিপি দুমকা লাইনে 2টি ও রামপুরহাট বর্তমান লাইনে 4 জোড়া ট্রেন দেওয়া হয়েছে ইতিমধ্যে। তো অনেক মানুষ কিন্তু আজকে প্রথম দিন সেইভাবে কিন্তু ভিড় চোখে পড়ছে না, তবে বহু মানুষ কিন্তু যা এসেছেন তারা কিন্তু দাবি করছে যে এতদিন ট্রেন বন্ধ ছিল এবং যাদেরকে দূর পথে যেতে হতো তাদেরকে কিন্তু বেসরকারি বাস হোক বা গাড়ি ভাড়া করে প্রচুর ভাড়া দিয়ে যেতে হতো এবং আজ থেকে লোকাল ট্রেন চালু হয় তারা কিন্তু আচ্ছা। তো প্রথম দিন কিন্তু যাত্রীর সংখ্যা সেভাবে কিন্তু নেই রামপুরহাট স্টেশনে। ঠিক, ধন্যবাদ অক্ষয়। চায় পে চর্চায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ক্যানিং স্ট্রিটে সরাসরি নজর রাখবো। बता देंगे। अब शौचालय जाना नहीं जाना वो भी बता देंगे। यहां तो पहुंच गए, वो पार्टी है, कोई सज्जन उसमें नहीं रह सकता, इसलिए लोग भागने की कोशिश कर रहे हैं। और चाचा ताऊ जिनको कोई नहीं पूछता था वो आजकल सक्रिय हो गए, सुबह से शाम तक उसको मनाने लगते हैं और टीवी के सामने अनप शनप बकते रहते हैं। मित्रों, ऐसे कोई पार्टी जिसमें लोकतंत्र नहीं है वो बंगाल में लोकतंत्र नहीं ला सकता है। जो लोकतंत्र में विश्वास ही नहीं करते हैं, इसलिए बंगाल की लोकतंत्र खतरे में है। आप चुनाव में वोट नहीं डाल सकते हैं, पिस्तौल लेके घर के सामने खड़े हो जाते हैं, फ्लैट के सामने आपको बाहर जाना नहीं देते हैं। और आज नहीं है, पिछले 50 साल से ये चल रहा है बंगाल में। देश में लोकतंत्र है, दुनिया के सबसे बड़ा लोकतंत्र हिंदुस्तान, उसमें एक बड़ा राज्य बंगाल है, उसमें लोकतंत्र नहीं है। जो जिंदगी में किसी को सम्मान नहीं किया है, जिनके पार्टी में एक दूसरे को सम्मान नहीं है, वो समाज को सम्मान नहीं कर सकते हैं, ना लोकतंत्र दे सकते हैं। इसलिए बंगाल में लोकतंत्र को प्रतिष्ठित करना है। बंगाल को हिंदुस्तान के हर व्यक्ति के लिए आने जाने का, रहने का और सम्मान के साथ कमाने खाने का ये मौका देना है। और पहले भी था, आज भी था। यहां देखिए, फुटबॉल क्लब में मेवालाल जैसे बड़े बड़े फुटबॉलर हुए, वो बंगाल के नहीं थे, वो दूसरे प्रदेश से आके बंगाल का उन्होंने किया है, सम्मान बढ़ाया है। स्वामी विवेकानंद का मूर्ति कन्याकुमारी में हम लोग देखने के लिए जाते हैं। कौन बंगाली इसको बनाया? एक नाथ राणा, जो आरएसएस के जनरल सेक्रेटरी थे, वो महाराष्ट्र के थे, उन्होंने जाके सबको एक करके वहां इतना बड़ा मूर्ति बना दिया, दुनिया के लोग देखने के लिए आते हैं। आप विवेकानंद के भक्त बनते, आपसे बड़ा भक्त वहां है। इसलिए जो इतना छोटा मन लेके यहां पॉलिटिक्स करते हैं, वो बड़ा काम कभी नहीं कर सकते हैं। हर व्यक्ति में अपना पराया करते हैं, वो कभी बड़ा नहीं कर सकते काम। इसलिए बंगाल धीरे धीरे और खत्म हो रही है। हर क्षेत्र में एक से एक जूट मिल बंद होने जा रहा है। जो हजारों मजदूर आके यहां काम करके अपना पेट चलाते थे, वो भी मजबूर हो रहे हैं यहां से जाने के लिए। उनके बच्चे बोल रहे हैं, हम 2-3 पीढ़ी यहां रहे बंगाल, लेकिन आज बंगाल रहने का लायक नहीं है। और इतना लूट चल रहा है, हर एक पैसा यहां लूट के खत्म हो जाता है। नारदा शारदा में गरीब लोग कितना परेशान हुए, उनका सारा कुछ लुट गया है। उसका सुप्रीम कोर्ट ने आदेश दिया है, तब सीबीआई इंक्वायरी कर रही है। और कल फिर एक बार आया, ये जो अम्फान झड़ हो गया, इतना बड़ा चक्रवात आया, लाखों लोग बिखर हो गए, उनका सब कुछ चला गया। आज एक ट्रिपल भी उसको नहीं मिला है। हम लोग अपना पार्टी की तरफ से हजारों ट्रिपल सर पे उठा कर लेके कीचड़ के अंदर गांव में जाकर लोगों को बांटा। एक ट्रिपल के अंदर गाय बकरे आदमी सब रह रहे हैं। 6 महीना हो गया, कोई इसका लेन देन नहीं, कुछ देन नहीं, कुछ नहीं, किसी को कुछ नहीं मिला है। 1000 करोड़ रुपया प्रधानमंत्री देके गए, लगा था कि लोगों को कम से कम सर ढकने के लिए कुछ थोड़ा जगह मिल जाएगा, और नहीं, कुछ नहीं है। कहां गया पैसा? गायब हो गया 2 दिन में। बाद में पता चला सारा टीएमसी के नेता के अकाउंट में चला गया। जब इसका चर्चा हुआ, दीदीमणि क्या बोली? गलती हो गया। क्या गलती हुआ? गलती से दूसरे का अकाउंट में चला गया। मैं पूछता हूं, भैया गलती से क्यों भोला का अकाउंट में नहीं आया? कहीं मेरा अकाउंट में क्यों नहीं आया? गलती से दीदी का भाई के अकाउंट में ही जाता है खाली। ऐसा गलती बार बार क्यों होता है? ये गलती हम दोबारा करने नहीं देंगे। সকালে চায় পে চর্চা আর সন্ধে চায়ের আড্ডা। 21-এর ভোটের আগে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির মন ছুঁতে চাইছে গেরুয়া শিবির। দক্ষিণ কলকাতা থেকে কর্মসূচি শুরু। শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা নাম দেওয়ার ভাবনা। চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই,
বিজেপি বলছে এক কাপ চায় বাঙালিকে চাই, বাঙালির মন চাই, ভোট চাই। বাঙালির ঘুম ভেঙে চা, আড্ডায় তর্কে অপেক্ষায় অবসরে গরম চায়ে চুমুক। বাঙালি চায়ের কাপে ঝড় তোলে, তাই বাঙালির মনের গলিতে পৌঁছতে চায়ের আড্ডায় পথ খুঁজছে বিজেপি। কিন্তু বিজেপির চায় পে চর্চা তো আছেই, তাহলে আবার কেন চায়ের আড্ডা? অনেকে বলছেন এটা 21-এর ভোটের আগে বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা। মূলত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতন, তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। অবাঙালি বহিরাগত তকমা ঘোচাতে তারা মরিয়া। হিন্দিতে চায় পে চর্চার সঙ্গে বাংলায় চা আড্ডা। শীতের সন্ধে চায়ের আড্ডা নামকরণের ভাবনা। ইনিশিয়ালি যে ফ্রেমওয়ার্কটা তৈরি করেছি তাতে সন্ধ্যের দিকে, মানে এক কথায় ধরুন শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায়, এরকম ধরনের কিছু একটা মানে একটা নামকরণ করে এই প্রোগ্রামটা শুরু করব। বিজেপি মনে করে ব্যস্ততার কারণে সকালে চায় পে চর্চায় অনেকেই থাকতে পারেন না। সন্ধে চায়ের আড্ডায় জনসংযোগ বাড়ানো যাবে। 5 বা 6 ডিসেম্বর থেকে দক্ষিণ কলকাতা থেকে বিজেপির চায়ের আড্ডা কর্মসূচি শুরু। চায়ের আড্ডা শুরু করার কথা অনুপম হাজরার। পরে মফস্বল গ্রামেও চায়ের আড্ডার পরিকল্পনা। কলকাতার বিভিন্ন জায়গায় বা জেলার বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পাবেন যেখানে মোদিজির যে সমস্ত স্কিম পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্য ইমপ্লিমেন্ট হতে পারেনি, অথচ সেই প্রোগ্রামগুলো যদি ইমপ্লিমেন্ট হতো মানুষ কতটা বেনিফিটেড হতো সেটা ইনডিরেক্টলি সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া। কর্মসূচি রাজনৈতিক, কিন্তু মনে হবে যেন আড্ডা। তাই চায় পে চর্চার জন্য বিজেপির পোস্টার ব্যানার থাকলেও সন্ধে চায়ের আড্ডায় সেসব থাকবে না। অরাজনৈতিক বা রাজনীতির সঙ্গে যুক্ত নন যে সমস্ত মানুষরা, তাদের সঙ্গে আলাপ আলোচনা আড্ডা। 2019-এর ভোটে হয়েছিল যে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার হয়তো বিজেপির খুব একটা ছিল না, কিন্তু 18টা সিট ঠিক সাইলেন্টলি মানুষ ভোটটা দিয়েছিল। আমি সেটাই সিকিউর করতে চাইছি অরাজনৈতিক ভাবে। কাপ চাই, আমি তোমাকে চাই। বাঙালির মনের পানীয় চা। বাঙালির মন পেতেই সেই চাই ফোটাচ্ছে বিজেপি, এবার নতুন নামে, বাঙালি নামে। রাজনৈতিক মহলের মতে এই যে শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা, এই ব্যানারে যে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির, আসলে বাঙালির মননে শীত কাটারই চেষ্টা। ক্যামেরায় মানস ঘোষালের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। সাত সকালে সরগরম ইকো পার্ক, কারণ দিলীপ ঘোষের শরীরচর্চা চলাকালীন যুব তৃণমূলের অভিনব কায়দায় বিক্ষোভ। এ নিয়েই জানবো, আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস। শিবাশিস, অভিনব কায়দায় বিক্ষোভ বলছে আমরা, ঠিক কি হয়েছিল? পায়েল, প্রতিদিনই ইকো পার্ক এবং বিধাননগরের আশেপাশের বিভিন্ন পার্কে শরীর চর্চা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজও সেভাবেই ইকো পার্কে প্রাতঃ ভ্রমণ এবং শরীর চর্চার জন্য যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সময় হঠাৎই 6টা নাগাদ সেখানে দেখা যায় নির্দিষ্ট সাদার উপর সব পেচেতে লিখে দেওয়া টি শার্ট পরে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা তারা শরীর চর্চা করছেন দিলীপ ঘোষের শরীর চর্চা করার জায়গা থেকে ঠিক 10 ফুট 15 ফুট দূরত্বে। এবং তারা শরীর চর্চার মাধ্যমে তারা যেটা জানান যে কেন্দ্রের যে সরকার চলছে, যেভাবে রেল এবং বিভিন্ন জিনিসের বেসরকারীকরণ চলছে, তার প্রতিবাদেই তারা প্রতিবাদ করছেন। এবং তাৎপর্যপূর্ণভাবে তার একটু দূরেই কিন্তু ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ধন্যবাদ শিবাশিস। ভারতবর্ষের সরকার বেচুরাম সরকারে পরিণত হয়েছে। ভারতবর্ষের সমস্ত লাভজনক সংস্থা তারা বিক্রি করে দিয়েছে। তার বিরুদ্ধে আমরা একটা টোকেন প্রতিবাদ হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা রায়হাট নিউ টাউনে প্রায় একদিন আমরা 2000 গেঞ্জি আমরা আমাদের যুবকর্মীদের হাতে তুলে দিয়েছিলাম। পরে আমরা আবার ফের 2000 গেঞ্জি করে আমরা ছেলেদের দিয়েছি এবং তারা পরে এটা ঘুরে বেড়ায়। এটার মধ্য দিয়ে একটা প্রতিবাদ। কে কাকে বেচে দেয় দেখা যাক। ক্ষমতা চলে যাওয়ার সময় বেচার কথা বলছে, এরপর কেনার কথা বলবে, কটাক্ষ দিলীপ ঘোষের। এতদিন দিদির অনুপ্রেরণায় তারা বেচাকেনা করছিলেন, এখন দাদার অনুপ্রেরণায় যোগ অভ্যাস করছেন। আমি বলছি ওয়েলকাম, খুব ভালো কথা, রাস্তায় আসো। কে কাকে বেচছে সে তো সবাই জানে। বলে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দেয়, চলো বেচে করুন, এরপরে হবে সব কিনে নে। এই কেনা বেচার যে বিজনেস, এটা পশ্চিমবাংলায় চলবে। 21-এর লক্ষ্যে 18 জোর। হুগলিতে 18 বিধানসভায় জোড়া ফুল ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে হুগলি তৃণমূল কংগ্রেসকে হতাশ করেছে, তাই এবার হুগলিতে মাঠে নামছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 ডিসেম্বর আরামবাগে সভা করবেন তিনি।
লক্ষ্য 2021 রবিবার নিজের গড়ে সভা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পরের সভা হুগলিতে, সেই হুগলি যেখানে লোকসভা ভোটে তৃণমূলের ফল ভালো হয়নি, কিন্তু জেলায় 18 বিধানসভার 18টিতেই জোড়া ফুল ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই 10ই ডিসেম্বর আরামবাগে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 19 লোকসভায় সাফল্যের পর 21এও হুগলি নিয়ে মরিয়া বিজেপি। মাটি কামড়ে পড়ে আছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কখনো কৃষকদের বোঝাচ্ছেন কৃষি আইনের উপকারিতা, কখনো আবার আদিবাসী বা দলিত পরিবারের বাড়িতে পাত পেড়ে খাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, এবার হুগলি ভাবাচ্ছে তৃণমূলকে, কারণ লোকসভা ভোটে হুগলিতে জিতে যায় বিজেপি। আরামবাগে তৃণমূলের হয়ে অপরূপা পোদ্দার জিতলেও বিজেপির সঙ্গে ব্যবধান ছিল অনেক কম। হুগলিতে তৃণমূলের মাথা ব্যথা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও। সূত্রের খবর, সমস্যা মেটাতে কলকাতায় হুগলির তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগেই কি পদ্ম মাথা তুলছে? হুগলি থেকে পদ্মের কাঁটা উপড়াতে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেসও। 21-এর দিকে তাকিয়ে হুগলির 18 বিধানসভাই টার্গেট। মাঠে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, নিউজ 18 বাংলা। ডিসেম্বরে কনকনে পাহাড়, গনগনে রাজনৈতিক উত্তাপ। 21-এর আগে গুরুংপন্থী নেতা ও বিনয়পন্থী নেতার সভা পাল্টা সভায় চড়ছে পারদ। গোটা নভেম্বর দার্জিলিং এ থাকার পর পাহাড়ে অশান্তির আশঙ্কা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। ঠান্ডায় জমছে পাহাড়, কিন্তু চড়ছে রাজনৈতিক উত্তাপ। নভেম্বর থেকে দার্জিলিংয়ে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 21-এর আগে পাহাড়ে গন্ডগোলের আঁচ পেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। पहाड़ की शांति को डिस्टर्ब मत कीजिए, मुझे उसके संकेत नजर आ रहे हैं। मैंने आगाह किया है नॉन स्टेट एक्टर्स को, स्टेट एक्टर्स को भी कहा है किसी भी तरीके से पहाड़ में अशांति नहीं होनी चाहिए। পাহাড়ে খামখেয়ালি মেঘের মতোই বদলে গেছে সমীকরণ। বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে হাত ধরেছেন বিমল গুরুং। দীর্ঘ অজ্ঞাতবাসের পর 6 ডিসেম্বর পাহাড়ে সভা করবেন তিনি। রবিবার জিটিএ প্রধান ও বিনয়পন্থী মোর্চা নেতা অনিত থাপার গড় কার্শিয়াং মোটর স্ট্যান্ডে জনসভা করেন গুরুংপন্থী মোর্চা নেতা রোশন গিরি। নিশানায় বিনয় অনিত রায়। आने वाला दिन में आप लोग और विनय फ्रैक्शन एक ही मंच में दिखाई देगा? देखिए, एक ही मंच में कभी दिखाई नहीं देगा। जीटीए में बहुत भ्रष्टाचार हुआ है, अनित थापा और विनय तामाङ ने बहुत भ्रष्टाचार किया है। মঙ্গলবার ওই একই জায়গায় পাল্টা সভা অনিত থাপার। অসুস্থ হওয়ায় ছিলেন না বিনয় তামাং। গুরুংদের বিরুদ্ধে সুর চড়ালেন অনিত থাপা। বললেন, পাহাড়ে থাকতে গেলে সাধারণ মানুষ হয়েই থাকতে হবে। अब बिमल गुरुंग आए, रोशन गिरी है, पहाड़ के लिए कोई फर्क पड़ने वाला नहीं है। जब गया था वो लोग सब खत्म करके दिया था, वो लोग क्या एक्सपेक्ट करेगा दार्जिलिंग को पब्लिक से। জিটিএতে দুর্নীতি নিয়ে রোশন গিরির অভিযোগেরও জবাব দেন অনিত। उस वक्त हम लोगों ने आंदोलन शुरू किया था। उस आंदोलन में आप लोगों को मालूम होगा कि इंजीनियरिंग डिपार्टमेंट जला दिया। तो उसका मतलब कागज पत्र जला दिया वो लोगों ने। अभी हम लोगों का सिस्टम क्या है, टोटल ई फाइल बना दिया हम लोगों ने। 6 ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করার কথা বিমল গুরুংয়ের। তারিখ ঠিক না হলেও এরপরেই সুকনায় ফের সভা করতে পারেন অনিত থাপাও। সভা পাল্টা সভা ঘিরে পারদ চড়ছে। কনকনে পাহাড়, রাজনৈতিক উত্তাপে গনগনে। অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। বালির বহিরাগতকে 21-এর ভোটের আগে বালির দেওয়াল লিখনে জোর চর্চা, আর তাতেই খানিকটা অস্বস্তিতে শাসক তৃণমূল শিবির। এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে পোস্টার পড়েছে। পোস্টারের নাম না করেই এলাকার বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিরাগত বলে ক্ষোভ। বৈশালীর অভিযোগ, তিনি ষড়যন্ত্রের শিকার। বালিবাজার, বেলুর মঠ, বালি এলাকার একাধিক জায়গায় পোস্টার, 3টি ভাষায় লেখা, বাংলা, হিন্দি, উর্দু। পোস্টার পড়েছে সক্রিয় তৃণমূল কর্মীদের নামে, আর তাতেই অস্বস্তি শাসক দলের শিবিরে। কি লেখা আছে পোস্টারে? দিদির কাছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, বিধানসভা নির্বাচনে তারা বহিরাগত প্রার্থী চাইছেন না। বালির বহিরাগত কে? নাম অবশ্য পোস্টারে লেখা নেই, তবে আঁচ করা যায় সক্রিয় তৃণমূল কর্মীদের তীর বৈশালী ডালমিয়ার দিকেই। কিন্তু এই সক্রিয় তৃণমূল কর্মী কারা? উচ্চতম নেতৃত্বের কাছে এটা বিচার্য বিষয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি আমাদের কাছে পাঠাচ্ছে। বর্তমানে আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে আছি, আমাদের বিধায়ক কীভাবে কাজকর্ম করছে, আমাদের সঙ্গে কতটা যোগাযোগ রেখেছে, এসব দীর্ঘ প্রশ্ন নিয়ে আমাদের কাছে বিভিন্ন সময় অফিসিয়ালি আমাদের কাছে আসছে, তার জবাব আমরা দিয়ে দিচ্ছি। খানিকটা হলেও অস্বস্তিতে বালির তৃণমূল কংগ্রেস। এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না বিরোধী বিজেপি শিবির।
এটা অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন, এটাই বোঝা যায় পরিষ্কারভাবে যে তৃণমূলের শেষের শুরু এটা। এলাকার বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। বৈশালী অবশ্য এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কিছু জায়গায় পোস্টার লাগাচ্ছে যে তারা আমার সঙ্গে কাজ করতে চান না, মানে 2-3 জন যিনি কাউন্সিলর আছেন আর কি, সবাইকার কথা বলবো না। যতই আমার বিরোধিতা করুক, আমি মানুষের পাশে দাঁড়াবোই এবং মানুষকে সাহায্য করব। বালিতে কি বহিরাগত জট খুলবে? খুললেও তা কোন সূত্রে? নাকি আবার পড়বে কোনো নতুন পোস্টার? বালি থেকে ক্যামেরায় রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী।